নিশা শোধায়, যাও যাও ভাবি, না হলে ভাই কিন্তু রেগে যাবে। কায়নাত না করার সাহস পেল না। এই বাড়ির মানুষগুলো কেমন যেন এখন ভীষণ বিরক্ত লাগছে তার। কি এক জল্লাদের সাথে বিয়ে হয়েছে, ব্যাটার মুখ দিয়ে না একটু হাসি বের হয় আর না মিষ্টি কথা। সব সময় মুখটা প্যাঁচার মতো করে রাখবে আর কথায় কথায় ধমক দিবে। কায়নাত শাড়ির আঁচল মাথায় চেপে এলো 3 তলায়। অনর ঘরে দরজা চাপানো। কি আজব ব্যাপার, এ ঘরের দরজা সবসময় লাগানো থাকে, তাহলে আজ খোলা কেন? সে ঘরে ঢুকে দেখলো বিশাল রুমটা আসলেই ভীষণ এলোমেলো হয়ে আছে। মাথার ঘোমটা খুলে আঁচল কোমরে পেঁচিয়ে গুজে পুরো ঘর পর্যবেক্ষণ করলো। সাদা রঙের ঘরটার সব সাদা সাদা আসবাবপত্র, সুন্দর ঘরটা। কায়নাত একে একে সব গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ফেলো। সোফায় রাখা পরিষ্কার জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে এক গাদা। কায়নাত ভ্রুযুগল কুচকে তাকিয়ে রইল সেদিকে। ধোয়া জামা কাপড় এমন এলোমেলো কেন? সে সবগুলো বিছানার উপরে নিয়ে সুন্দর করে ভাঁজ করতে লাগলো। অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সামনে তাকালো। দেখলো কায়নাত কোমরে আঁচল গুজে কাপড়গুলো ভাঁজ করতে ব্যস্ত। পুরো ঘর চোখ বুলিয়ে ফুঁসে উঠল সে। কত বড় সাহস, তার ঘরে এসে তার জিনিসে হাত দিয়েছে এই পুচকে মেয়ে! অর্ণ ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো কায়নাতের নিকট। সামনে এসে ধমক দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ ননসেন্স! আমার ঘরে আসার সাহস কে দিয়েছে তোমাকে? কায়নাত চমকে তাকালো পাশে। এসে পড়েছে জল্লাদের ঘরের খাটাস। কায়নাত হতভম্ব হয়ে কোমর থেকে আঁচল বের করার আগেই কায়নাতের হাত আঁকড়ে ধরে দরজার কাছে নিয়ে এলো। দরজা খুলে ওকে ধাক্কা দিয়ে বের করে দিয়েও আবার সাথে সাথে টান দিয়ে ঘরের ভেতর নিয়ে এলো। এহেন কাণ্ডে হক চকিয়ে গেছে বেচারি। প্রেম ভ্রুযুগল কুচকে ভাইয়ের দরজার দিকে তাকিয়ে রইল। হলো কি মাত্রই সে বোধহয় কায়নাতকেই ঘরের সামনে দেখেছে। কফি চাওয়ার আগেই সে উধাও হয়ে গেল। অর্ণ চোখ গরম করে কায়নাতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কতবার বলেছি শাড়ি পরবে না? কথা কানে যায় না? কায়নাতও ফুঁসে উঠল। ঝাড়া মেরে অর্ণর হাত ছাড়িয়ে বলল, আপনার সমস্যাটা কি? শাড়ি পরে কিংবা অন্য কিছু, পুরোটাই আমার ব্যক্তিগত ব্যাপার। অর্ণ কায়নাতের চেয়ার এক হাত দিয়ে চেপে ধরে অন্য হাত দিয়ে কোমর থেকে আঁচল টান দিয়ে বের করে বলল, এইবারই লাস্ট। আর একবার যদি দেখেছি শাড়ি পরে রূপ বের করে ঘুরঘুর করছো, তাহলে তোমার কপালে দুঃখ আছে। অর্ণের হাতের স্পর্শ কোমরে লাগতেই বেচারি থমকে গেল। শরীর ঠান্ডা হয়ে আসছে। চোয়াল যে চেপে ধরে রেখেছে সে খেয়াল নেই। অর্ণ কায়নাতকে ছেড়ে দিয়ে ধমক দিয়ে বলল, বের হও ঘর থেকে, ননসেন্স! কায়নাত আঁচল মাথায় চেপে দৌড়ে বের হয়ে এলো ঘর থেকে। মন তো চাই শালার মাথায় উঠে একটা একটা করে চুল ছিঁড়তে। মাথা সব সময় গরম হয়ে থাকে, চুলগুলো না থাকলে বোধহয় একটু ঠান্ডা হবে। আজ রবিবার, জুন মাসের 16 তারিখ। কায়নাতের এসএসসি রেজাল্ট দিবে আজ। বেচারি চিন্তায় সারা রাত ঘুমায়নি। সারা বছর ভালো করে পড়া হয়নি, এক্সামও বেশি একটা ভালো হয়নি। ভীষণ চিন্তা হচ্ছে আদৌ পাশ করবে তো? ফেল করলে শ্বশুরবাড়িতে তার মান ইজ্জত খোয়াতে হবে। ডাক্তার বাবু, আদাল, আইমন, নিশা আর ওই জল্লাদ পচাবে তাকে ফেলটুস বলে। এই অপমান কি করে সইবে সে? কায়নাত আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে এলো ওয়াশরুম থেকে। কাল অনেক বলে কয়ে গেস্টরুমের ব্যবস্থা করেছে কায়নাত। নিশা বলেছিল তাদের সাথে থাকতে, কিন্তু কায়নাতই থাকেনি। খুব ভোর সকাল, পাখিরা মিষ্টি স্বরে গান ধরেছে। কায়নাত আলতো পায়ে হেঁটে হেঁটে ছাদে এলো সূর্য মামাকে দেখার জন্য। ছাদে পা রাখতেই শরীর অবশ হয়ে এলো। দৃষ্টি থমকে গেল, দুরু দুরু বুক কাঁপলো। সামনে যে সেই হালাল পুরুষ খালি গায়ে ব্যায়াম করতে ব্যস্ত, আর তার ঠিক পেছনে দুই ভাই আদাল ও প্রেম। কায়নাত শুকনো গলা ভিজিয়ে শাড়ির কুচি কোনো রকম ধরেই উল্টো ঘুরে দিল দৌড়। পড়ে যেতে নিলেও সামনে নিল নিজেকে। কোন জেলখানায় এসে পড়ল সে? এখন কি প্রতিদিন সকালে এই জল্লাদ ছাদে আসবে? ভোর সকালে কায়নাতের সূর্য মামাকে দেখা হবে না। কান্না পেল মেয়েটার। দিনটাই খারাপ যাবে। এই লোকের মুখে দেখে শুরু হলো আল্লাহ জানে আজ কপালে কি আছে। কায়নাত সকালে গোসল করে কালো রঙের গোলজামা সালোয়ার পরে মাথায় ঘোমটা দিল। লম্বা চুলগুলো দেখা যাচ্ছে পুরো পিঠ ছড়িয়ে ছিটিয়ে আছে। টিপ টিপ করে পানি ঝরছে সেখান থেকে। সকালে খাবার দেওয়া হয়েছে ডাইনিং টেবিলে। কায়নাত আসার আগেই দেখলো সবাই হাজির। সে পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো বিশাল ড্রয়িং রুমে। মাশফিক চৌধুরী দেখেই বললেন, কায়নাত, আম্মু এসো, খেয়ে নাও।
কায়নাত গেল আইমানের পাশে চেয়ার টেনে বসতেই অর্ণ তাকালো কিশোরী কন্যার আশা পানে। কায়নাত আর চোখে তার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। মাশফিক চৌধুরী খেতে খেতে বললেন, রেজাল্ট দিবে কখন? 11টা। চিন্তা হচ্ছে? চিন্তার কিছুই নেই, ইনশাআল্লাহ ভালো হবে। ঠিক 11টার দিকে কায়নাতের রেজাল্ট বের হলো। প্লাস আসেনি, 4.58 এসেছে। তবুও ভালো রেজাল্ট বের হয়েছে। সারা বছর না পড়ে এই রেজাল্টই অনেক। বাড়িতে আজ মিষ্টি আনা হয়েছে অনেক ধরনের। এক, কায়নাতের ভালো রেজাল্টের জন্য, আর আরেকটা কারণ, খুলনা যাবে আজ সবাই। দুপুর সময় অর্ণ শেহের স্বার্থ আর মেহেরাবকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় কায়নাত ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে ননদের সাথে বসে বসে টিভি দেখছিল। শেহের আর স্বার্থ তো কায়নাতকে দেখেই চিনতে পেরেছে। মেহেরাব পিকচার দিয়েছিল। শেহের ও স্বার্থ মুখ দেখাদেখি করে ছুটে কায়নাতের সামনে এলো। দুজন একসাথে লম্বা করে সালাম দিল। কায়নাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা দুই সুদর্শন যুবকের দিকে। আত্মা লাফিয়ে বেরিয়ে এলো বলে কায়নাতকে এমন পাথরের মতো বসে থাকতে দেখে শেহের সুধায়, আসসালামু আলাইকুম ভাবি, সালামের উত্তর নিন তাড়াতাড়ি। কায়নাত সালামের উত্তর নিয়ে চোখ ঘুরিয়ে অর্ণের দিকে তাকালো। অর্ণ দাঁত চেপে কায়নাতের চুলের দিকে তাকিয়ে আছে। কাশি উঠে গেল বেচারির। ওড়না দিয়ে মাথা ভালো করে ঢেকে সোফা থেকে উঠে দাঁড়ালো। স্বার্থ শেহেরের কাঁধে হাত রেখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, বন্ধ জায়গায় আমি হলে কবে পোগার পার হয়ে যেতাম রে। শেহের ঝাড়া মেরে স্বার্থর হাত ছাড়িয়ে বলল, তুই ছুলেই আমি প্রেগনেন্ট হয়ে যাব, যা দূরে গিয়ে সর। স্বার্থ হতবাক বিস্ময় চোখে তাকালো শেহেরের দিকে। কিছুটা ভরকে যাওয়া কণ্ঠে বলল, ছোলে প্রেগনেন্ট হয়, তাও আবার ছেলেরা? হয় হয়, তুই আমাকে টাচ করবি না, দূরে যা। কায়নাত চোখ ঘুরিয়ে নিশার দিকে তাকালো। নিশা হালকা হাসার চেষ্টা করে কায়নাতের কানে কানে ফিস ফিস করে বলল, এটা জাস্ট ডেমো ছিল, সামনে আরো কিছু দেখবে, যা দেখলে মনে হবে এরা মানুষ না, অন্য গ্রহের প্রাণী। কায়নাত বোকা চোখে আবার শেহেরের দিকে তাকালো। কিছুটা ভাবুক ভঙ্গিতে বলল, ছেলেরা প্রেগনেন্ট হয়? শেহের মাথা নাড়িয়ে স্বার্থর দিকে তাকিয়ে বলল, কিন্তু তুমি বুঝবে না। স্বার্থ মুখ একটু করে অর্ণর দিকে তাকালো। নালিশ স্বরে বলল, তুই কিছু বলবি ওকে? তোর বউ সামনে আমার মান ইজ্জত কেড়ে নিচ্ছে, দেখছিস না? অর্ণ একটা কথা বলল না। হন হন করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে লাগলো। মেহেরাব নাক মুখ কুচকে বলল, ঠিক বয়সে বিয়ে করলে তোদের হাঁটু সমান বাচ্চা কাচ্চা থাকতো, আর এখন তোরা নিজেরাই বাচ্চামি করছিস। জ্ঞান বুদ্ধি কি হবে না তোদের? স্বার্থ মুখ বাঁকিয়ে বলল, দুই ছাড়া চুপ থাক, সবসময় শুধু জ্ঞান দিতে থাকিস। এতই যখন বিয়ে শখ, তাহলে তুই বিয়ে কর, আমাদের টানছিস কেন? আমাদের শোক কি তোর ভালো লাগে না? নিশা ওদের থামিয়ে দিয়ে বলল, থামবে তোমরা, এসে শুরু করে দিয়েছো। তুই চুপ থাক নেশার বাচ্চা। আমি নেশা না, নিশা। ওই একই হলো, নেশা নেশা একই ব্যাপার। নিশা রেগে তাকালো। স্বার্থ রেগে মেগে হাঁটা ধরলো সিঁড়ির দিকে। শেহের কায়নাতকে উপরে যাওয়ার কথা বলে মেহেরাবের সাথে চলে গেল। কায়নাত ঘাড় ঘুরিয়ে পিটপিট করে ওদের দেখে নিশাকে বলল, তোমার বড় ভাইয়ের মতো এদের মাথায় সমস্যা, তাই না? নিশা মাথা ঝাঁকিয়ে বলল, এটা এমনই। আজকে রাতে খুলনার উদ্দেশ্যে বের হবে, তাই এখনই যা করার করে রাখছে সবাই। দুপুরের জন্য বিশাল আয়োজন করা হলো খাবারের। যেই গরম পড়েছে, গরমে টিকতে না পেরে কায়নাত আবারও গোসল করেছে। দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে তত্ত্ব সাজাতে লেগে পড়েছে। গাড়ি ভর্তি তত্ত্ব নেওয়া হবে কায়নাতের বাবার বাড়ির জন্য। এসব নিয়ে লাভ কি? যারা পর করে দিয়েছে তাদের কাছে আবার যাওয়ার মানে হয়। সব কিছু রেডি করার পর গুছিয়ে রাখা হলো সব। অর্ণ খুলনা যাবে না, এটা নিয়ে বাপ ছেলের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়েছে। বিয়ে হলেও 2 দিন শেষ হয়নি। এখন যদি শ্বশুরবাড়ি বউকে একা পাঠায় তাহলে মানুষ কি বলবে? মাশফিক চৌধুরীর কথায় কাজ না হলেও আজগর চৌধুরী অনুরোধ করায় আর অর্ণ মানা করতে পারেনি। অর্ণর সাথে তার 3 বন্ধু যাবে বলেও ঠিক হলো।
স্বার্থ যেতে চায়নি। আজকে দেশে এসে আজকেই পরিবার ছেড়ে অন্য জায়গায় যাওয়াটা ভালো দেখায় না। শেহেরের জোড়াজড়িতে রাজি হতে হয়েছে। দুপুরের খাবার খেয়ে মেহেরাব, শেহের ও স্বার্থ চলে গেছে। ফ্যামিলিকে ম্যানেজ করে আবার ব্যাগ গোছাতে হবে। সন্ধ্যা হতেই তোড়জোড় শুরু হলো। আইমান ও আদাল যাবে না খুলনা। গাড়িতেই সকল জিনিসপত্র রাখা হচ্ছে। কায়নাত অর্ণর নানির কথায় আজও কালো খয়েরি রঙের জামদানি শাড়ি পরেছে। ওই জল্লাদ দেখলে এবার শিওর তুলে আছাড় মারবে। ভুলেও ওই জল্লাদের সামনে যাওয়া যাবে না। কায়নাত মাথায় আঁচল টেনে খোপা করা চুলগুলো ঢেকে ফেললো। শাশুড়ি ডেকেছে তার ঘরে, তাই রওনা হলো সেদিকে। বেহরুজ বেগম বেলি বেগমের সাথে বসে কথা বলছিল আর রেডি হচ্ছিলেন। কায়নাত দরজায় নক করতেই তিনি দরজা খুলে দিলেন। কায়নাতকে ঘরে নিয়ে এসে বসালেন বিছানায়। আলমারি খুলে একটা লাল রঙের ছোট্ট বক্স বের করলেন। বেলি বেগমের হাতে দিয়ে বললেন, মা তুমি পরিয়ে দাও। বেলি বেগম মিষ্টি করে হাসলেন। বক্স খুলে একটা ডায়মন্ডের লকেট বের করলেন। বিয়ের পর যদিও স্বর্ণের চেন দেওয়া হয়েছিল, তবে এই লকেট বেহরুজ বেগম বড় ছেলের বইয়ের জন্য অনেক আগে কিনে রেখেছিলেন। বেলি বেগম কায়নাতের ঘোমটা সরিয়ে লকেট পরিয়ে দিতে দিতে বললেন, এটা কখনো খুলবে না কেমন? এটা তোমার শাশুড়ি তোমার জন্য বানিয়ে রেখেছিলেন, তোমাকে দিবে বলে। কায়নাত হাত কচলে বলল, নানি বিয়ের পর তো অনেক কিছু দেয়া হয়েছে, আবার এটা কেন? কারণ এটা তোমার জন্য তোমার শাশুড়ি আরো অনেক আগে বানিয়ে রেখেছিলেন। কায়নাত আর কথা বলল না। বেহরুজ বেগম তাড়া দিয়ে বললেন, অর্ণের ঘরে যাও, ওর হলো কিনা দেখো, আর বলো তাড়াতাড়ি বের হতে। বারে বারে ওই লোকের কাছে কেন তাকে পাঠাতে হবে বুঝে উঠতে পারছে না সে। এই বাড়ি কি লোকের অভাব? আরও 3 জন দেবর আছে, 4 জন ননদ আছে, তাহলে তাদের বলে সমস্যা কোথায়? কায়নাত গুটি গুটি পায়ে বেরিয়ে এলো শাশুড়ির ঘর থেকে। মন চাচ্ছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলতে। অর্ণর ঘরের সামনে এসে থামলো কায়নাত। গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করছে। লোকটা কথায় কথায় গেট আউট বলে, যা তা বলে, শুধু ধমকায়। কায়নাত দরজা টোকা দিল কয়েকবার, খুলল না দরজা, আর না ভেতর থেকে কোনো সারা শব্দ এলো। কায়নাত দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ভরকে গেল মেয়েটা। এই ঘরের দরজা তো খোলা থাকে না, আর যদি জল্লাদ বাড়ি থাকে তাহলে তো কোনো কালেই না। তাহলে কি হলো? সে মাথা ঢুকিয়ে পুরো ঘর জুড়ে দৃষ্টি বোলালো, না কোথাও কেউ নেই। কায়নাত ঘরে ঢুকে দেখলো বিছানার উপর জামা কাপড় আর লাগেজ পড়ে আছে। সে অর্ণর পুরো 14 গোষ্ঠী উদ্ধার করলো বিড়বিড় করে, সুন্দর করে গুছিয়ে লাগেজে ভরলো সব। অর্ণকে যখন পেলই না, তাই মনে মনে খুশি হয়ে ঘর থেকে বেরিয়ে এলো। ভালো হয়েছে বুড়ো খাটাসের সাথে দেখা হয়নি, না হলে নিশ্চিত ধমকাতো এখন। সোজা চলে এলো নিশার ঘরে। নিশা তৈরি হয়ে বসে আছে। কবিতাও কহেলি বেলি বেগম এবং মায়ের সাথে এখন থেকেই চলে যাবে একটু পর। সবাই একসাথে বের হবে। বেলি বেগম বউ আর নাতিদের নিয়ে চলে গেছেন অন্য রোডে। অন্যদের খুলনা পৌঁছাতে মাঝরাত হলো। পুরো গ্রাম এই সময়ে নিস্তব্ধতায় ঘিরে আছে। ঝিঝি পোকাগুলো শব্দ করে কানের পর্দা প্রায় ছিঁড়ে ফেললো বলে চৌধুরী বাড়ির সামনে এসে গাড়ি থামানো হলো। দারোয়ান গাড়ি দেখেই বড় গেট খুলে দিয়েছেন। বাড়ির ভিতরে ঢুকতেই একে একে সবাই নেমে এলো গাড়ি থেকে। বাড়ির ভেতর থেকে আব্দুল চৌধুরী এলেন হাসানকে নিয়ে। জিনিসপত্রগুলো সবাই মিলেমিশে ভেতরে নিয়ে গেলেন। বাড়ির 2 গিন্নি ও আতিয়া বেগম জেগেছিলেন তাদের জন্য। সবাই এসে ফ্রেশ হয়ে আর খেলো না। গাড়িতেই হালকা টুকটাক খাবার খাওয়া হয়েছে। রাতে আর কারোর সাথে তেমন কথা হলো না। জার্নি করে সবাই অনেক টায়ার্ড থাকায় সে রাতে সবাই ঘুমিয়ে গিয়েছিল। পরের দিন ভোর সকালে বাড়িতে কাজ শুরু হয়ে গেছে। জয়া, মাহি, নিধি আর সুহা উঠেই কায়নাতের সাথে গল্পগুজবে মেতে উঠেছে। 2 দিন হয়েছে বাড়ি থেকে গিয়েছে, তাতেই মনে হচ্ছে কয়েক বছর পর দেখা হলো। মেয়েটা চৌধুরী বাড়ি থাকতে পুরো বাড়ি সবসময় জমজমাট হয়ে থাকতো, আর এখন সবার মুখ গম্ভীর হয়ে থাকে। নাজনীন ভাই তো নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছে যেন সে চৌধুরীর কেউ না। কখন কোথায় যায়, কি করে না করে কেউ কিছু জানে না। সকাল 6:56। পাকঘরের সামনে টুল পেতে বসে আছে কায়নাত। রেখা বেগম ও আতিয়া বেগম এটা ওটা জিজ্ঞেস করছেন। কায়নাত শুধু উত্তর দিচ্ছে। দৃষ্টি তার লতা বেগমের দিকে। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাই কায়নাতের জন্মদাত্রী, অথচ সে নিজেই জানে না। ছল ছল করে উঠল দৃষ্টিজোড়া। আতিয়া বেগম দেখলেন কায়নাতের চোখে পানি। তিনি জানেন এই চোখের পানির পেছনের কারণ। তিনি চুপ রইলেন। লতাকে এখনও তিনি কায়নাতের কথা বলেননি। ভেবেছেন কায়নাত ঢাকায় যাওয়ার আগে কথা বলবেন তিনি লতার সাথে।
কায়নাত সেখান থেকে উঠে চলে এলো বাগানে। নাজনীন বসে আছে বেতের চেয়ারে, হয়তো কাঙ্ক্ষিত কারোর অপেক্ষায়। কায়নাত এসেই দেখলো নাজনীন আকাশপানে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বিয়ের দিন রাতের কথা মাথায় আসতেই মেয়েটার নজর ভীত হলো। সামনে গিয়ে গিয়ে নাজনীনের সাথে দেখা করবে নাকি পিছু ঘুরবে। কায়নাত গুটি গুটি পায়ে এগিয়ে এলো নাজনীনের সামনে, চেয়ারে বসে মৃদু কণ্ঠে বলল, ভালো আছো ভাইয়া? আহ কি প্রশান্তি এই কণ্ঠে। জ্বলতে থাকা বুকটা সহসা ঠান্ডা হয়ে এলো। ছটফট করতে থাকা চোখ জোড়া স্থির হলো কায়নাতের নিষ্পাপ আননে। কতদিনের তৃষ্ণা! এই তো দুদিন আগেও মেয়েটা তার চোখের সামনে ছিল, কিন্তু আজ বহুদূর নিষিদ্ধ অন্যের। নাজনীন ফ্যাকাশে মুখে দারুণ হাসি ফুটিয়ে বলল, এই ৩৩ বছর বয়সে এত ব্যাকুল হয়নি কখনো, যতটা না তোমায় এক পলক দেখার জন্য হয়েছি। তুমি কি এতই অবুঝ ছিলে যে আমার চোখের ভাষা পড়তে পারোনি? কায়নাত মাথা নিচু করে বসে রইল চুপটি করে। এখানে সে কি বলবে? নাজনীন ভাইকে সে ভাই ব্যতীত কখনো অন্য কিছু ভাবেনি। বিয়ের দিন রাতে হুট করে জানতে পারলো তার নাজনীন ভাই তাকে ভালোবাসে, যে ভালোবাসায় পবিত্রতা ছিল, স্নেহ, সম্মান, মর্যাদা সব ছিল। শুধু সেই ভালোবাসা ভাগ্যে ছিল না। কায়নাত দীর্ঘশ্বাস ফেলল। নাজনীন কায়নাতের হাত আঁকড়ে ধরার আগেই ছাদের উপর থেকে অর্ণব চিৎকার করে বলল, এ মেয়ে, দাঁড়িয়ে তোমাকে ডাকছে, কানে শুনতে পাও না? নাজনীন হাত গুটিয়ে নিল। কায়নাত চমকে উপরে তাকালো, দেখলো অর্ণব সেই গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। কায়নাত উঠে দাঁড়ালো, নাজনীনকে বলল, ভাইয়া পরে কথা বলবো, এখন যাই। বলেই সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকলো। ঢুকে দেখলো আতিয়া বেগম এখনো রান্নাঘরেই বসে আছেন। কায়নাত এগিয়ে এসে বলল, দাদি আমায় ডাকছিলে তুমি? আতিয়া বেগম দুপাশে মাথা নাড়িয়ে বললেন, না রে, আমি ডাকিনি। তাহলে উনি যে বললো তুমি আমায় ডাকছো? উনি আবার কে? তোমার নাতি, মানে ওই শ্বশুরের বড় ছেলে আর কি। আতিয়া বেগম চোখ পাকিয়ে বললেন, এটা কেমন কথা? স্বামীকে কখনো এভাবে ডাকে? ধর রাখো তোমার স্বামী। ওই ফাজিল লোক আমার মিথ্যে কথা কেন বললো? ওর হয়তো দরকার তোকে, যা গিয়ে দেখা করে আয়। কার সাথে দেখা করবে মা? বেহরুজ বেগম এগিয়ে এসে সুধান। আতিয়া বেগম বললেন, অন্য নাকি ওকে ডেকেছে, তাই বললাম দেখা করে আয়। বেহরুজ বেগম মাথা নাড়িয়ে বললেন, কফি চেয়েছে অর্ণ, কফি বানিয়ে দিচ্ছি, ওকে দিয়ে এসো। বলেই তিনি পাকঘরে ঢুকলেন। শাশুড়ির মুখের উপর আর কথা বলার সাহস হলো না কায়নাতের। জামাই আর শাশুড়ি সেম সেম গভীর। কফি বানিয়ে কায়নাতের হাতে ধরিয়ে দিলেন তিনি। কায়নাত মুখটা পেঁচার মতো করে এগোলো ছাদের দিকে। ছাদে গিয়ে দেখলো লাট সাহেব ছাদে নেই। যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সে ঘরের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ল। অর্ণ দরজা খুলে দিতেই কায়নাত নাক মুখ কুচকে বলল, আপনার কফি। ভেতরে রেখে যাও। কায়নাত ঘরের ভেতর ঢুকে কফি টি টেবিলে রেখে পিছু ঘুরলো। অর্ণ প্যান্টের পকেটে হাত দিয়ে বলল, তোমার পরিচয় কি? কায়নাত চমকে তাকালো। অর্ণ সব জেনে গেছে তার ব্যাপারে, কিন্তু কি করে? দাদি বলেছে কি? কায়নাত শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, মানে তোমার বর্তমান পরিচয় কি? কায়নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, মিসেস অর্ণ চৌধুরী। গুড, এটা মাথায় রেখে চললেই হবে। নাও গেট আউট। কায়নাত হতবাক, কি হলো এটা? কেন বললো এই কথা? লোকটার কি মাথায় সমস্যা? কায়নাত রেগে মেগে ঘর থেকে বেরিয়ে গেল, আর সাথে সাথে মুখের উপর অর্ণ ঠাস করে দরজা লাগিয়ে দিল। কায়নাত বুকে থুতু দিয়ে পিছু ঘুরে তাকায়। উপরওয়ালা ভুল করে এই জল্লাদকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে, না হলে কি এর সাথে দেখা পেত কায়নাত? নিধি চুপি চুপি প্রেমের ঘরের দিকে উকি দিচ্ছে। ডাক্তারবাবু এখনও কেন উঠছে না? তার যে আর ধৈর্য কুলাচ্ছে না এক পলক দেখার জন্য। সেই কবে, প্রায় বছরখানেক আগে দেখা হয়েছিল, তারপর আর আসেনি এই পাষাণ লোক। সে কি নিধির অনুভূতি বোঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে? কায়নাত এদিকটা আসছিল, নিধিকে এমন উকি মারতে দেখে সে এগিয়ে এসে বলল, আপু এমন করে উকি দিচ্ছ কেন ডক্টরবাবুর ঘরে? নিধি চমকে উঠল, বুকে থুতু দিয়ে বলল, তুমি এখানে উকি মারছো কেন সেটা বলো। ওনার শরীরটা বেশি ভালো না, তাই ঘুমাচ্ছে। বিচলিত হলো নিধির পরাণখানা, কিছুটা নিভু স্বরে বলে, জ্বর এসেছে বোধ হয়।
জানি না। কায়নাত নাক মুখ কুঁচকে বলে। আমার জামাইয়ের খবর নেই, তুমি দেব নিয়ে পড়ে আছো। সরো তো দেখি, আমায় যেতে দাও। কায়নাত নিচে চলে যেতে নিধি ছোট উল্টালো। মনটা বড্ড ব্যাকুল ডাক্তারবাবুর বদনখানা একবার দেখার জন্য। মাস পেরিয়ে বছর চলে যায়, তবুও ডাক্তারবাবু আসে না। তবে নিধি অপেক্ষা করে তার ডাক্তারবাবুর জন্য। লোকটা কি সুন্দর মিষ্টি স্বরে কথা বলে, সব সময় হাসি খুশি তাকে আর সবাইকে হাসায়। নিধি হতাশ হয়ে পা বাড়ালো নিজের ঘরের দিকে। আবার খানিকক্ষণ পর না হয় এসে আবার দেখে যাবে। লোকটা না হয় এখন রেস্ট নিক। সকালে নাস্তা খাওয়ার সময় সকলে হাজির হলো নিচে। অর্ণ বন্ধুদের সাথে বসেছে, কায়নাত ঠিক তার সামনে। খানিকক্ষণ পর নাজনীন এসে বসলো কায়নাতের পাশে। অর্ণ একবার চোখ তুলে তাকালো, তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে খাওয়ায় মন দিল। নিধি খাওয়া বাদ দিয়ে প্রেমের দিকে তাকিয়ে আছে। আজ কতগুলো দিন পর ডাক্তারবাবুর মুখখানা দেখেছে সে। কি যে শান্তি লাগছে এই বুকের মাঝে। আজ মির্জা বাড়ি থাকবে সবাই। দুদিন চৌধুরী বাড়ি থেকে পরের দিন ব্যাক করবে ঢাকা। সকালের খাওয়া দাওয়া শেষ হতেই সবাই তৈরি হলো মির্জা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যদিও সম্পর্ক তেমন নেই, তবুও ওই বাড়ি কায়নাত বড় হয়েছে, নিজের মনে করেছে সেই ক্ষেত্রে একবার হলেও দেখা করে আসা উচিত। মির্জা বাড়ির রাস্তায় অটো ছাড়া কোনো গাড়ি যায় না, যেতে হলে অনেক রাস্তা ঘুরতে হয়। তাই আজগর চৌধুরী 3টা অটো ঠিক করেছেন। একটাই নিশা, কায়নাত, অর্ণ, স্বার্থ ও শেহের। আরেকটাই প্রেম, মেহেরাব, নিধি ও সুহা এবং সাথে কিছু জিনিসপত্র। অন্য গাড়িতে আজগর চৌধুরী, মাশফিক চৌধুরী, বেহরুজ বেগম, আতিয়া বেগম ও নুসরাত। তাছাড়া কেউ যাবেন না। অটোতে দুই পাশে বসার সিস্টেম আছে। নিশারা যে গাড়িতে উঠেছে সেটার সামনে শেহের আর পিছনে এক সাইডে নিশা ও কায়নাত। ওপর পাশে অর্ণ ও স্বার্থ বসেছে। স্বার্থ গাড়িতে ওঠার পর থেকে বকবক করেই যাচ্ছে। নিশা বিরক্ত হয়ে বলল, ভাই তুমি থামবা? কি শুরু করেছো বলো তো? নিজে নিজে বকবক করে যাচ্ছ। স্বার্থ নিশার মাথায় টোকা মেরে বলল, তাহলে কি তোদের মতো মরা মানুষ হয়ে থাকবো? তোরা আসলেই প্রতিবন্ধী। তুমি চুপ থাকলে তো আমরা কথা বলার সুযোগ পাবো না কি? চুপ করলে মনে হয় এই কথা বলে পুরো দুনিয়া উল্টে ফেলছিস। তুমি কি এখন আমার সাথে ঝগড়া করবে? শুরু কে করেছে? তুমি করেছো। তুই করেছিস, জগরেটে মহিলা। অর্ণ স্বার্থর মাথায় হালকা চাপড় মেরে বলল, গরু তো চুপ থাক, না হলে এক লাথি মেরে গাড়ি থেকে ফেলে দেবো। নিশা গাল ফুলিয়ে কায়নাতকে বলল, ভাবি এখন অনেক বোরিং লাগছে, চলো গানের কলি খেলি। কায়নাত এতক্ষণ নীরব দর্শকের মতো বসেছিল। অর্ণ সাথে না থাকলে বোধহয় বক বক করে সবার মাথা খেয়ে ফেলতো। এত গাড়ি থাকতে এই জল্লাদকে এই গাড়িতে কেন আসতে হলো কে জানে। কায়না দুপাশে মাথা নাড়িয়ে বলল, আমি গান গাইতে পারি না আপু। আরে যেমন করে পারো অমন করে গাইবে, নো প্রবলেম। প্রথমেই শেহের বলল, আগে স্বার্থ একটা ফানি গান গেয়ে শোনা অর্ণকে উদ্দেশ্য করে। স্বার্থ কেশে গলা পরিষ্কার করে স্বর ধরল, যখন বন্ধু বউ ছিল না তখন ছিলাম আমি, এখন বন্ধু বউ হয়েছে পর হয়েছে আমি। ও বন্ধু বিয়া কইরা গেলি আমায় ভুইলা, বন্ধু বিয়া কইরা গেলি আমায় ভুইলা, গড়ে কি তোর বউ তোরে তুকু। চুপ চুপ আর ইজ্জত করিস না স্বর্ণ। শেহের থামিয়ে দিল স্বার্থকে। অর্ণ দাঁত কিরমির করে তাকালো স্বার্থর দিকে। নিশা ফিক করে হেসে দিল। কায়নাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল। স্বার্থ দাঁত বের করে হাসলো, বিশ্বজয়ী হাসি দিয়ে বলল, এইবার ভাবি পালা, ভাবি তাড়াতাড়ি আমার বন্ধুকে নিয়ে একটা গান ধরো তো। কায়নাত শুকনো ঢোক গিলে বলল, ওনাকে নিয়ে আমি গান গাইতে পারবো না। প্লিজ ভাবি, জাস্ট একটা গান। নিশা অনুরোধ কণ্ঠে বলল। কায়নাত আর চোখে অর্ণর দিকে তাকিয়ে শুধাই, ঘটক আইসা আমার হাতে দিল অনেক ছবি, একটা একটা কইরা ছবি দেখলাম আমি সবই, দারুণ একটা ছবি দেখা বিয়ায় হইলাম রাজি, মুরব্বীরা তাড়াতাড়ি ডাইকা আনলো কাজী, বাসর ঘরে আইসা একটুখানি কাইসা দেখাইলো যে হাসি, কয়দিন পর মনে হয় তার বয়স হইব ৮০। অর্ণ কটমট করে তাকালো। নিশা, শেহের আর স্বার্থের সাথে ড্রাইভারটাও উচ্চস্বরে হেসে উঠল। কায়নাত চোখ তুলে তাকালো অর্ণর দিকে। লোকটা গিলে খাওয়া লোক নিয়ে তাকিয়ে আছে, এই বুঝি তুলে দিবে এক আছাড়।
দিল খুশ কার দিয়ে ভাবিজি মনের মতো একটা গান গেয়েছ। বলেই স্বার্থ খিলখিল করে হেসে উঠল। নিশাও হাসতে হাসতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। কায়নাত চোখ তুলে তাকানোর সাহস পেল না আর। অর্ণ ধমক দিতেই দুজন চুপ হয়ে গেল। তবে নিশার হাসি থামছে না। মুখের উপর হাত রেখে বেচারি চোখ খিচে বদ্ধ করে হাসছে। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, থাপড়ে তৎ ভেঙে ফেলবো বেয়াদব মহিলা। বাদরামি শিখেছ না? কায়নাত আসমান থেকে পড়ল যেন। সে বাদরামি করেছে কোথায়? সবার সামনে আবার বেয়াদব মহিলা বলছে। কায়নাত কিছুটা শব্দ করে বলল, একে তো আপনার মতো এক বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এখন এটা বললেও দোষ? বুড়ো হয়ে যে আমার মতো এত সুন্দরী কিশোরী গুলুমুলু বউ পেয়েছেন, এটা আপনার সাত কপালের ভাগ্য। নিশা কায়নাতের কথা শুনে উচ্চ স্বরে হেসে উঠল। হাসতে হাসতে বেচারির পেটে ব্যথা শুরু হয়েছে। স্বার্থ ধমক দিয়ে বলল, ভালো করে বস, না হলে পড়ে যাবি। অর্ণ গম্ভীর লাল চোখ জল শক্ত করে তাকিয়ে আছে কিশোরী কন্যার দিকে। কায়নাত বারে বারে সে দৃষ্টি দেখল। ভয় করছে তার। লোকটার চাহনি মারাত্মক। একবার তাকালেই মনে হয় ঝলসে যাবে সারা অঙ্গ, ধ্বংস হয়ে যাবে পুরো জীবন। শুকনো ঢোক গিল কায়নাত। সে কি একটু বেশি কথা বলে? এই লোকের সামনে কি থেকে কি বলে ফেলে সেটা তো সে নিজেই জানে না। এখন থেকে মুখ বন্ধ করে রাখতে হবে, না হলে কপালে দুঃখ আছে তা বেশ সাহস করতে পারল কায়নাত। হালকা কেশে গলা পরিষ্কার করে অন্যদিকে চোখ ফেরালো। বোরকা পরার দরুন কায়নাতের চোখ ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। টানা টানা আখি জোড়ায় লেগে আছে প্রিয়জনদের একটিবার দেখার উচ্ছ্বাস। এবার হয়তো শেষ দেখা। কায়নাত জানে চৌধুরী বাড়ির কেউ মির্জা বাড়ির মানুষদের পছন্দ করেন না। শুধুমাত্র তার খাতিরে একবার দেখা করতে এসেছেন একটিবার। মির্জা বাড়ির সামনে গাড়ি থামতেই ভেতর থেকে বেরিয়ে এলো কায়নাতের বড় চাচার ছেলে তুহিন এবং চাচা নিজেও। তুহিন এসেই কায়নাতের সামনে দাঁড়ালো। কায়নাত সালাম দিতেই তুহিন শুধায়, তোকে না বলেছিলাম আমাকে কল করতে, করলি না কেন শুভ? গাড়ি থেকে পা নামাতে এহেন প্রশ্নের মুখোমুখি হতে হলো। কায়নাত শুকনো ঢোক গিলে পেছনে তাকালো। অনও ঠিক তার পেছনে, অথচ দৃষ্টি বাবা চাচাদের দিকে। কায়নাত ধীর কণ্ঠে শুধোয়, আমার তো ফোন নেই ভাইজান, তাই করতে পারিনি। চৌধুরী বাড়ির কারোর ফোন নাই? আছে, তাহলে দেওয়ার দরকার মনে হয়নি তাই দেইনি। যেহেতু না অভিমানে। কোনোটাই না। বাইরে দাঁড়িয়ে আছো কেন ভাবি? ভেতরে চলো। বলেই নিশা হাঁটা ধরলো বাড়ির ভেতরে। কায়নাত আর চোখে তুহিনকে দেখে ভেতরে ঢুকে গেল। তুহিন হতাশ চোখে দেখলো কায়নাতের প্রস্থান। দীর্ঘশ্বাস ফেলে সেও পা রাখলো বাড়িতে। আত্মীয়দের খাতিরে যত্নে কোনো ত্রুটি রাখছে না মির্জাবাড়ির সবাই। কায়নাত অবাক হয়ে চলেছে আসার পর থেকে। যারা তার সাথে ভালো করে কখনো কথাই বলেনি, আজ অবধি তার আজ মাথায় তুলে নাচছে। ব্যাপারখানা কি? দালান করা একটা ছোটখাটো বাড়ি। উঠানটা বেশ বড় এবং সাফ করা। চারপাশে কিছু অল্প সংখ্যক ফুল গাছ আছে। বাড়ির ভেতরে 7টা ঘর আর হাঁটাহাঁটির জন্য একটু জায়গা আছে। সবাইকে ঠান্ডা শরবত করে দিলেন বড় চাচি। কায়নাত বোরকা খুলে শাড়ির আঁচল দিয়ে রেখেছে মাথায়। গাঢ় নীল রঙের জামদানি শাড়ির সাথে গোল্ডের গহনা দিয়ে শরীর মোড়ানো। হাতে ডায়মন্ড রেখে স্বর্ণের চুড়ি পরিয়েছেন আতিয়া বেগম। গলার লকেটটা পরে আছে সে। কানে স্বর্ণ, নাকে স্বর্ণ, হাতেও মোটা স্বর্ণের বালা। এমনিতেই মেয়েটা এত সুন্দর, তার মধ্যে স্বর্ণ গায়ে জড়ানোতে ছোট কায়নাতকে আজ যুবতী নববধূর মতো লাগছে। সুরঞ্জনা কায়নাতকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। কি বলবে এই মেয়ের 16 বছর বয়স, দেখতে একদম যুবতী নারী লাগছে। যে কোনো পুরুষ এই রূপে ঘায়েল হতে বাধ্য। চোখ ধাঁধানো না হলেও এই রূপে যে কোনো পুরুষ ঝলসে যাবে। সুরঞ্জনা কায়নাতের হাতে হাত রেখে বলল, তোকে দেখে তোর শ্বশুর বাড়ির মানুষদের দেখে আমার অনেক ভালো লাগছে। তারা ভালো মানুষ। সুখী তো তুই ওই পরিবারকে গিয়ে। কায়নাত মুচকি হেসে বলল, সুখী না হয়ে উপায় আছে? মা পেয়েছি, বাবা পেয়েছি, 2জন বোনের মতো ননদ পেয়েছি, ভাইয়ের মতো 3জন দেবর পেয়েছি, সাথে তো চৌধুরী বাড়ির সকল সদস্য আছে। আমার থেকে সুখী আর কে আছে বলো? সুরঞ্জনা প্রাণ খুলে হাসলো। কায়নাতের মাথায় হাত বুলিয়ে বলল, পৃথিবীর সব সুখ তোর হোক, দোয়া করি। সবসময় সুখে থাক, সুস্থ থাক। সব দোয়া আমায় করলে হবে? আমার জামাইকেও একটু করে দিও। সুরঞ্জনা খিলখিল করে হেসে উঠল, বলল, 2 দিনেই জামাই পাগল হয়ে গেছিস? পাগল হব কেন?
আমার জামাই পাগল, মানে একটু মাথায় সমস্যা আছে তার, তাই বলছি বেশি বেশি দোয়া করো যেন সে ভালো হয়ে যায়। খুব পাকা পাকা কথা শিখেছিস বুড়ি একটা। এখন তো বুড়ি বলবাই, আমার জামাই যে বুড়া। সুরঞ্জনা কপট রাগ দেখিয়ে বলল, বুড়া কি আবার? হ্যাঁ, ওনার বয়স কত হবে? 30-32-এর মধ্যেই তো হবে। এটা কি বুড়া বলে? কায়নাত মুখটা একটু করে বলল, 30-32? আর আমার সবে মাত্র 16-17 হতে এখনো কয়েক মাস বাকি। আমি তার হাঁটুর সমান বাচ্চা খুকি একটা মেয়ে। কি করে পারলো সবাই ওই বুড়ো লোকটার সাথে আমার বিয়ে দিতে? সুরঞ্জনা কপাল চাপড়ালো। এই মেয়ের সাথে কথাই সে কোনো কালেই পারেনি, আর না আজ পারবে। সে ঘরের বাইরে কায়নাতকে নিয়ে যেতে যেতে বলল, উপরওয়ালা তোকে ওনার জন্য তোকে বানিয়েছে, তাই তোরা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছিস, বুঝলি? আর পাকা পাকা কথা বলবি না বুড়ি। শেহের, মেহেরাব, অর্ণ ও প্রেম বসে আছে বড় চাচার ঘরে। পাশের ঘরটাতেই সুরঞ্জনা আর কায়নাত বসে বসে এতক্ষণ কথা বলছিল। মাঝখানে দরজা থাকায় সব কিছু শুনতে পেয়েছে তারা। প্রেম ভীত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ভাই সহজে রাগে না, আর একবার রেগে গেলে সবার খবর আছে। শেহের খুক খুক করে কেসে উঠল অর্ণের এহেন রূপ দেখে। নিশ্চিত এখন বাড়ি জুড়ে ঘূর্ণিঝড় হবে। মেয়েটা প্রতিদিন কোনো না কোনোভাবে অর্ণকে ছোট করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। অর্ণ কি আর ইচ্ছে করে বিয়েটা করেছিল? এই মেয়ের দোষেই তো বিয়েটা করতে হয়েছে। অর্ণ উঠে দাঁড়ালো। ঘরের বাইরে হাঁটা ধরতেই শেহের সুধায়, কোথায় যাচ্ছিস? দেখ মেয়েটা ছোট না বুঝে এসব বলে ফেলেছে। অর্ণ পিছু ঘুরলো, বলল, ওর হয়ে তোকে সাফাই দিতে বলেছি? সাফাই গাচ্ছি না, যাচ্ছিস কোথায়? বাইরে। অর্ণর পিছু পিছু ওরা তিনজনও বের হয়ে গেল। বাড়ির আঙিনায় এসে দেখলো কায়নাত দুজন অচেনা মেয়ে আর নিধির সাথে চেয়ারে বসে বসে গল্প করছে। মেয়ে দুটো উল্টো হয়ে বসেছে আর কায়নাত এদিকে ঘুরে। অর্ণ একবারের জন্য সেদিকে তাকালো না, হন হন করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। চারজন ভোগুল হাট বাজারে এসে একটা চায়ের দোকানে ঢুকলো। অর্ণর কল আসায় সে কল রিসিভ করলো। উকিল কল করেছে তাকে। কল কেটে অর্ণ বসলো বন্ধুদের কাছে। মেহেরাব গম্ভীর কণ্ঠে বলল, উকিল ছিল? হুম। কেন পাগলামি করছিস স্বর্ণ? মেয়েটা ছোট, কিছু বোঝার বয়স অব্দি হয়নি, আর তুই কেন ওকে ডিভোর্স দিতে যাচ্ছিস? আদৌ ফিউচারে ওর উপর কি ইফেক্ট পড়বে এটার জন্য চিন্তা করছিস? অর্ণ ফোঁস করে চাপা নিঃশ্বাস ফেলে শুধায়, তোরাই বলছিস ও ছোট, তাহলে আমাকে সামলাবে কি করে? আমার ফিজিক্যাল নিড আছে, বয়স হচ্ছে, বাচ্চা কাচ্চা প্রয়োজন। মানসিক শান্তির জন্য আমার ম্যাচিওর কাউকে দরকার, আর ওই মেয়ের মধ্যে কিছুই নেই যা আমার দরকার। তা অবশ্য দরকার, কিন্তু গড়ে নিতে সমস্যা কোথায়? মেয়েটা ভালো, ভদ্র, অ্যান্ড বয়সের সাথে সাথে ম্যাচিওর হয়ে যাবে। কতদিন পর? এত ধৈর্য হারালে হবে? মেয়েটাকে একটু তো সময় দিতেই হবে। পারবো না। ভুল ডিসিশন নিচ্ছিস তুই। দেখ, প্রথমত আমার ইচ্ছের বিরুদ্ধেই বিয়েটা হয়েছে, আর দ্বিতীয়ত ওই মেয়েকে আমি পছন্দ করি না। হাঁটু সমান একটা মেয়ে আমার বউ ভাবলেও আমার বিরক্ত লাগে, সেখানে ওই মেয়ের সাথে সংসার করা তো অসম্ভব। মেহেরাব হাল ছাড়লো। প্রেম ও শেহের মুখ দেখা দেখি করলো। সত্যি কি সে কায়নাতকে ডিভোর্স দিয়ে দিবে? অর্ণর হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে। আর কায়নাতের প্রতি অর্ণের কোনো অনুভূতিও দেখেনি তারা। পরিস্থিতির মুখে পড়ে জাস্ট বিয়েটা করতে বাধ্য হয়েছে। হয়তো মনে এখনও সেই নারীকে আগলে রেখেছে, যার কারণে সে বিয়ে করা বউকে মানতে পারছে না। কিংবা সত্যি আনম্যাচিউর দেখে মেয়েটার সাথে তার বনাবনি হচ্ছে না। বেহেরুজ বেগম ভীষণ বিরক্ত মির্জাবাড়ি এসে। এসব দুমুখ মানুষ তার একদম পছন্দ নয়। আজ বাড়ি ভর্তি তত্ত্ব, গয়নাগাটি, টাকা পয়সা দেখে কি মধুর ভাষায় না কথা বলছে, অথচ দুদিন আগে নাকি কায়নাতের সাথে কথা অবধি বলেননি তারা। আর আজ পারলে কোলে বসিয়ে ভাত মাখিয়ে মুখে তুলে দেয়। দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। খাবারে ঘরে সবাইকে খেতে দেওয়া হয়েছে। অর্ণ ও কায়নাত পাশাপাশি বসে আছে। তুহিন কায়নাতের বাম পাশে। স্বার্থ খেতে খেতে নিশার সাথে ঝগড়া করছে ফিস ফিস করে। সুরঞ্জনা ও মনিয়া এখনও কারোর সাথে দেখা করেনি। কায়নাতের দেবররা এসেছে শুনে আর এদিকে আসেনি তারা। তুহিন খেতে খেতে কায়নাতের দিকে একটু ঝুঁকে ফিস ফিস করে বলল, খাচ্ছিস না কেন শুভ? শেহের দেখলো তুহিনকে সন্দিহান চোখে। কায়নাত মাথা হালকা ঘুরিয়ে তুহিনের দিকে তাকিয়ে বলল, খাচ্ছি তো। আমি তো দেখছি তুই শুধু প্লেটে ভাত মাখাচ্ছিস।
অর্ণ শেহরের দৃষ্টি অনুসরণ করে পাশে তাকালো, দেখলো দুজন ফিসফিস করছে। অর্ণ দৃষ্টি ঘুরিয়ে আবার খাওয়ায় মনোযোগী হলো। খানিকক্ষণ পরেই কায়নাত চিৎকার দিয়ে উঠল, চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে মেঝেতে বসে পড়ল, ডান পায়ে হাত দিয়ে বলল, আমার পায়ে কি হলো? সবাই চমকে তাকায়। কায়নাত ডান পা ধরে কাছে, মনে হচ্ছে ব্যথায় পাটা একদম ছিঁড়ে গেল। বেহরুজ বেগম তাড়াতাড়ি হাত ধুয়ে হাঁটু গেড়ে বসলেন, কায়নাতের পায়ে হাত দিয়ে বললেন, কি হলো, এমন করছো কেন? আম্মু হঠাৎ করে পায়ে কি যেন পড়লো, পা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, আমার লাগছে আমার। সবাই খাওয়া রেখে আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ালো। প্রেম মাথা নিচু করে টেবিলের নিচে উকি মেরে দেখলো তেমন কিছু তো নেই। তাহলে এমনটা কে করলো? কায়নাতকে হাত ধুয়ে ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সবাই বাকি খাওয়া দাওয়া শেষে দুপুরের পর রেস্ট নিচ্ছে। সুরঞ্জনা আর মুনিয়া আছে কায়নাতের সাথে। পাতলা গামছায় বরফ মুড়িয়ে ওর পায়ে ধরে রেখেছে সে। কায়নাত কাঁদতে কাঁদতে চোখের পানি নাকের পানি এক করে ফেলেছে। মুনিয়া মুখটা একটু করে কায়নাতের দিকে তাকিয়ে আছে। মেয়েটা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। কি করে হলো এমন? তুহিনের মা এসে অর্ণকে কায়নাতের ঘরের সামনে নিয়ে এলেন। মূলত তাকে বিশ্রাম নেওয়ার জন্য এই ঘরে এনেছেন। অর্ণ জানে না এই ঘরে কায়নাত আছে। তিনি ঘরের দরজা খুলে অর্ণকে ভেতরে যেতে বললেন। পেছন পেছন তিনি নিজেও ঢুকলেন। কায়নাত সহ সুরঞ্জনাও মুনিয়া চমকে তাকায় পেছনে, দেখে ঘরের সামনে অর্ণ দাঁড়িয়ে আছে। সুরঞ্জনা আর মুনিয়া তাড়াতাড়ি উঠে বসে। তুহিনের মা সুরঞ্জনা মুনিয়া মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল, সাথে তিনি নিজেও। কায়নাত ভীতু নজরে তাকিয়ে আছে সামনের পুরুষের দিকে। লোকটা এমন অদ্ভুত নজরে তাকিয়ে থাকে কেন সব সময়? কেমন যেন অদ্ভুত সেই চাহনি। দুরু দুরু বুক কাঁপে, বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। অর্ণ ফুস করে নিঃশ্বাস ফেল। বাড়ির সবগুলো ঘরে মানুষ দিয়ে ভর্তি। তার মাথা ব্যথা করছে, একটু রেস্ট নেওয়া প্রয়োজন। কিন্তু এই মেয়ে যে এই ঘরে থাকবে এটা কে জানতো? এখন তো মন চাচ্ছে মেয়েটাকে তুলে এক আছাড় মারতে। কায়নাত বিছানা ছেড়ে কোনো রকম উঠে দাঁড়ালো, শাড়ি ঠিক করে বলল, আপনি রেস্ট নিন, আমি বাইরে যাচ্ছি। পা খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার কাছে এলো। অর্ণ তীক্ষ্ণ চোখে সেই ক্ষত পায়ের দিকে তাকিয়ে রইল নিশ্চুপ হয়ে। কাছে আসতেই কায়নাত পড়ে যেতে নিলেই অর্ণ ধরে ফেলল, দাঁতের দাঁত চেপে বলল, ঠিক মতো হাঁটতেও পারো না নাকি? বলেই পাজাকোলা তুলে নিল। পেটের উন্মুক্ত জায়গায় অর্ণর পুরুষালী হাতের ছোঁয়া লাগতেই চোখ খিচে বন্ধ করে ফেলল সে। শিশির করছে পায়ের পাতা, কাঁপছে বক্ষস্থল। শুকনো ঢোক গিলতে অর্ণ বিছানায় নামিয়ে দিল। চোখ তুলে কায়নাতের দিকে তাকিয়ে দেখলো চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরও এক ধাপ বিরক্ত হলো সে। বুঝলো কেন মেয়েটা এমন করছে। দাউ দাউ করে জ্বলে উঠল দমিয়ে রাখা রাগ। কায়নাতকে ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে বলল, তোমাকে দেখলেই আমার বিরক্ত লাগে। কেন এসেছো আমার জীবনে? কেন আমায় কবুল করেছিলে? বারবার একই প্রশ্ন এই লোকের। কায়নাত নিজেকে সামলে রাগ দেখিয়ে বলল, বারে বারে আঘাত করার থেকে গলা টিপে মেরে ফেলুন, তাও ভালো। বিয়ে কি আমি সব করে বসেছিলাম নাকি যে আমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে? জানেন না আপনি, আপনার মতো বুড়ো খারাপ লোকের সাথে বিয়ে বসতে কে যাবে? হ্যাঁ, কায়নাতের চোল চেপে ধরল অর্ণ। অর্ণের চোল শক্ত, দাঁতে দাঁত চেপে কায়নাতের চোল চেপে ধরেছে। ভয়ে কায়নাত ডুকরে উঠল। চোখ জোড়া খিচে বন্ধ করতেই অর্ণ শুধায়, কিছু বলছি না দেখে খুব বার বেড়েছ তুমি। তোমার থেকে বয়সে বড় হতে পারি, তাই বলে বারবার বুড়ো বুড়ো করছো কেন? এক থাপ্পড় মেরে সবগুলো দাঁত ভেঙে ফেলবো বেয়াদব মহিলা। কায়নাত পিটপিট করে চোখ খুলল। ভীত চোখে অর্ণর দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে মিনমিন করে বলল, আমি কি একবারও বলেছি এই কথা? আপনি মিথ্যে অপবাদ দিয়ে আমায় কলঙ্কিত করছেন। আমি তো বরাবরই বলি আমার জামাই হ্যান্ডসাম যুবক। আসমান থেকে পড়ল অর্ণ। এই মেয়ে তো দেখে সেকেন্ডে সেকেন্ডে নিজের মত চেঞ্জ করে। তার মুখের উপর কেমন মিথ্যে কথাটা বলে দিল। অর্ণ চোয়াল চেপে ধমক দিয়ে বলল, নেক্সট টাইম এমন কিছু শুনলে তোমাকে জানে মেরে দেবো বেয়াদব। থেমে আবার বলল, 6 মাস পর ডিভোর্স পেপার পেয়ে যাবে, তাই এত চাপ নেওয়ার কিছু নেই। ডিভোর্স এই শব্দটা শ্রবণেন্দ্রিয় হতেই খানিক কেঁপে উঠল কায়নাত। কত ভারী শব্দ, কামড়ে উঠল বক্ষস্থল। হঠাৎ ব্যথা অনুভূত হলো বুকে। লোকটা তাকে ডিভোর্স দিবে, ছেড়ে দিয়ে মুক্তি দিয়ে যাবে? এটা তো ভালো কথা, তাহলে তার হঠাৎ কষ্ট হচ্ছে কেন? চোখ ঝাপসা হয়ে আসছে কেন? কেনই বা যন্ত্রণা হচ্ছে বুকে? অর্ণ বেরিয়ে গেছে ঘর থেকে। কায়নাত বসে আছে বিছানায়। থমথমে শান্ত পরিবেশ। গুমট ভাবটা তীব্র হচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। বুক ফেটে যাচ্ছে। কায়নাত বালিশে মুখ গুজে কেঁদে উঠল। এমন তো হওয়ার কথা নয়।
কায়নাত তো নিজেও ওই লোককে পছন্দ করে না, ভালোবাসে না, শুধু কবুল পড়েছে। তাহলে কেন এমন লাগছে? রাতে খাওয়া দাওয়া করে বড়রা তাদের মধ্যে কিছু কথাবার্তা বললেন। কায়নাতকে এসে খাইয়ে দিয়ে গেছে সুরঞ্জনা। বাড়িতে কক্ষ খুবই কম, এক ঘর কায়নাত ও অন্যের জন্য ছেড়ে দিয়েছেন, বাকি সব ঘরে সবাই ম্যানেজ করে নিবে। ছাদে প্রেম, স্বার্থ, শেহের, মেহেরাব ও অর্ণ বসে আছে। দমকা হাওয়া বইছে, থেকে থেকে মেঘ ডাকছে। আজ আকাশে মেঘেদের আড়ালে চাঁদ ওঠেনি, ঘুটঘুটে অন্ধকারে চারপাশ। অর্ণ সিগারেট জ্বালিয়ে চেয়ারে বসে পেছন দিকে মাথা ঝুঁকিয়ে গায়ে লিয়ে দিয়েছে। স্বার্থ নিজেও একটা সিগারেট ধরিয়ে ঘড়িতে টাইম দেখে বলল, মধ্যরাত হতে চলো, তোরা কি নিচে যাবি না? প্রেম অলরেডি সেরের কাঁধে মাথা রেখে চোখ বুঝেছে। তার রাত জাগার অভ্যাস নেই। যখন হসপিটালে কাজ থাকে ওই সময়টাতেই রাত জাগতে হয়, না হলে সে কখনোই রাত জাগে না। সেহের প্রেমের মাথা সাবধানে কোলের উপর রেখে পেছন দিকে দুহাত ভর করে বসে বলল, প্রেম ঘুমিয়ে গেছে, তোদের জ্বালায় ছেলেটা ঘুমিয়েও শান্তি পাচ্ছে না। অর্ণ আকাশপানে দৃষ্টি রেখে শুধায়, ঘরে গিয়ে ঘুমা তোরা, এখানে বসে আছিস কেন? তুই যাবি না? তোকে রেখে চলে যাব? আমি কি বাচ্চা? তা নয়, বাট অনেক রাত হয়েছে, চল নিচে যাই। তোরা যা, আমি একটু পর আসছি। শেহের প্রেমকে ডেকে উঠল। প্রেম ঘুম ঘুম চোখে কোনো রকম উঠে দাঁড়িয়ে শেহেরের হাত ধরে ঘরে গেল, সাথে স্বার্থ ও মেহেরাবও। ওরা চলে যেতে অর্ণ শেষ হয়ে যাওয়া সিগারেট ছুঁড়ে মারল দূরে। অসহ্য লাগছে সব কিছু। সে বিয়ে করেছিল না বলেই সেই দিনের ওই সুযোগ মাশফিক চৌধুরী কাজে লাগিয়েছেন। তিনি চাইলেই সব মিটমাট করতে পারতেন, কিন্তু করেননি। তিনি এর আগেও অন্যের সাথে বিয়ে নিয়ে কথা কাটাকাটি করেছেন। অন্য রাজি হচ্ছিল না বলেই তিনি এমন একটা কাজ করেন। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেল সে। কাকে কি বোঝাবে? সে সময় চেয়েছিল নতুন জীবন শুরু করার জন্য, সে সময়টুকু তাকে দেয়নি। উল্টো হাঁটুর বয়সে এক কিশোরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। এই কাটা না গিলতে পারছে আর না সহ্য করতে পারছে। অর্ণ কিছুক্ষণ ছাদে একা থেকে ছাদ থেকে নেমে এলো কায়নাতের ঘরের সামনে। বাড়িতে কোনো ঘরই খালি নেই, সবগুলো ঘরে মানুষ গিজগিজ করছে। অর্ণ বিরক্তিকর চাপা নিঃশ্বাস ফেলে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। দরজা লাগিয়ে পিছু ঘুরে দেখলো কায়নাত বিছানার এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে আছে। শাড়িখানাও বেশ এলোমেলো, তবে সারা অঙ্গ ঢাকা। বিছানার মাঝখানে একটা কোলবালিশও রাখা। অর্ণ ঘরে লাইট বন্ধ করে শুয়ে পড়লো বিছানায়। ভালো লাগছে না, একটু ঘুম প্রয়োজন, না হলে কাল মাথা ব্যথা করবে। শুয়ে পড়তেই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেছে সে। মাঝরাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এখন ভোর সকাল। আজ সবকিছু বড্ড বেশি শান্ত। কয়েকদিনে তীব্র গরমের কারণে শরীর ঝলসে যাওয়ার জো হয়েছিল। আজ বৃষ্টি হয় যেন গাছপালা, পশু পাখিদের সাথে সকল প্রাণীও প্রাণ ফিরে পেয়েছে। আজ পাখিদের কিচিরমিচির মিষ্টি স্বরের গান নেই। প্রত্যেক দিন ভোর সকালে ঘুম থেকে ওঠা কায়নাতের অভ্যাস। শরীর ভালো না থাকায় আজ আর নামাজ পড়া হয়নি। সে পিটপিট করে চোখ খুলে ফেলল। পেটের উপর ভারী কিছু অনুভব করতেই তাকিয়ে দেখল অর্ণর এক হাত তার ছোট দেহের উপর পড়ে আছে। সকাল সকাল হতভম্ব হয়ে চমকে ওঠে সে। তাড়াতাড়ি পাশ ফিরে তাকিয়ে দেখে অর্ণ তার অতি নিকটে। 2-3 ইঞ্চি দূরত্ব তাদের। কিশোরী কন্যার নারী সত্তা কেঁপে উঠল। দূরে দূরেও বুক কাঁপল, শ্বাস ভারী হয়ে এলো। সে অর্ণের হাতে হাত রেখে সাবধানে সরাতে চাইল। অর্ণ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল হঠাৎ করে, মুখ গুজে দিল ঘাড়ে। শ্বাস বন্ধ হয়ে এলো কায়নাতের। অর্ণর গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে তার গলার ভাঁজে। কাপড় শুরু হলো ছোট্ট দেহে। নরম তুলতুলে কায়নাতের শরীরখানা পেয়ে যেন অর্ণর ঘুম আরও গাঢ় হলো। যদি লোকটা জেগে থাকতো আর যদি দেখতো সে কার শরীরের সাথে শরীর লাগিয়ে ঘুমিয়ে আছে, তাহলে কি হতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত তাদের মধ্যে। কায়নাত বহু চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না। উল্টো তীব্র কাঁপন শুরু হয়েছে বক্ষস্থলে। শুকনো ঢোক গিলে কায়নাত ঘাড় ঘুরিয়ে অন্য পাশে তাকালো। খারাপ লোক, ঘাড়ে মুখ গুজে দিয়েছে। ঠান্ডা পরিবেশেও তার ভীষণ গরম লাগছে। লোকটার ছোঁয়া মারাত্মক। কায়নাত আশেপাশে চোখ ঘুরিয়ে কোলবালিশ খুঁজল, পেল না কোথাও। ও বজ্জাত আবার কোথায় হারিয়ে গেল? কায়নাত অর্ণর কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, আমাকে ছেড়ে দে বজ্জাত, না হলে তোর ঘর মটকাবো আমি। অর্ণ হালকা নড়ে চড়ে কপাল কুঁচকে আরো শক্ত করে ধরলো। প্রাণ বেরিয়ে এলো এর। ভাবলো ভূতের ভয়ে লোকটা ছেড়ে দেবে, এখন দেখছে উল্টো আরো চেপে ধরেছে তাকেই। ভীষণ কান্না পেল মেয়েটার। হাড়গোড় ভেঙে গেল বোধহয়। কায়নাত চোখ তুলে তাকালো অর্ণর বদন পানে। নিষ্পাপ মুখশ্রী লোকটার, গোলাপি ঠোঁট জোড়ায় হালকা কালচে ভাব এসেছে। লোকটাকে সিগারেট খায়?
কায়নাত কপাল কুঁচকে অনর দাঁত চাপদারিতে হাত রাখলো। চোখের পাপড়িগুলো এত ঘন কেন লোকটার? ফর্সা গায়ের রং, নাকটা একদম আট করা মনে হচ্ছে। এত নিখুঁত সুন্দর কি করে হয় মানুষ? হঠাৎ করে কায়নাত মুচকে হাসলো। লজ্জায় লাল আভা ধারণ করলো গালে। কি আজব, সে লজ্জা পাচ্ছে কেন? কায়নাতের মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে অর্ণর এলোমেলো চুলগুলোতে হাত বুলিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। কায়নাত নিজেই হতভম্ব নিজের কাজে। সে কি লোকটার প্রেমে পড়ে গেল? এমন করছে কেন সে? কায়নাত হাত গুটিয়ে নিল, শুকনো ঢোক গিলে ফের তাকালো। লজ্জা লাগছে ভীষণ। সে এখান থেকে ছুটবে কি করে? অর্ণের ঘুম ভেঙে গেল। ওকে কোলে তুলে আছাড় মারবে, কিন্তু এখন তো লোকটা উঠেই যাবে। ভাবতে ভাবতে অর্ণের ফোনে অ্যালার্ম বেজে উঠল। চমকে উঠল কায়নাত, চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো। অর্ণ এক হাত দিয়ে হাতড়ে হাতড়ে অ্যালার্ম বন্ধ করলো। পিটপিট করে চোখ খুলতেই কায়নাতের এলোমেলো ঘুমন্ত মুখশ্রী ভেসে উঠল। কয়েকটা চুল মুখের উপর এসে এলোমেলো হয়ে খেলা করছে। বাচ্চাদের মতো ঠোঁট উল্টালো। অর্ণ ভ্রুযুগল ভাঁজ করে তাকালো। ঠোঁট কাঁপছে, চোখগুলো কাঁপছে অস্বাভাবিকভাবে। অর্ণ আর একটু গভীরভাবে জড়িয়ে ধরল কিশোরীর ছোট দেহ। কায়নাতের দম বন্ধ করে রাখলো। নিশ্চিত আজ শ্বাস বন্ধ হয়ে মারা যাবে সে। অর্ণ কায়নাতের কানের কাছে এসে ঘুম জড়ানো পুরুষালী নেশালো কণ্ঠে ফিস ফিস করে বলল, কিশোরী কন্যার শাড়ির আঁচল সরে গেছে। জামাই হিসেবে কি এখন কর্তব্য পালন করব? ফট করে চোখ খুলে ফেলল কায়নাত। আতঙ্কিত চোখে অর্ণর দিকে তাকাতেই আচমকা অর্ণের ওষ্ঠের সাথে তার ওষ্ঠের ছোঁয়া লাগতেই দুজনেই হতভম্ব হয়ে গেল। কায়নাত কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে মিনমিন করে বলল, আমি কিছু করিনি ভাইয়া, বিশ্বাস করুন। অর্ণ আটকে রাখা শ্বাস ছেড়ে কায়নাতকে ছেড়ে দিয়ে বসলো বিছানায়। বিছানা থেকে নামতে নামতে বলল, ননসেন্স। কায়নাত উঠে বসলো, দেখলো শাড়ি তো ঠিকই আছে, তাহলে লোকটা মিথ্যে কেন বলল? সে রেগে মেগে বিছানা থেকে নেমে দেখলো পায়ে ব্যথা নেই। শাড়ি ঠিক করে বিছানা গুছিয়ে আয়নার সামনে গিয়ে এলোমেলো লম্বা চুলগুলো আছড়ে বেননি করে ফেললো। শাড়ির আঁচল কোমরে গুছিয়ে ঘর ঝাড়ু দিতে ঘরের দরজা জানালা খুলে ফেললো। অর্ণ ওয়াশরুম থেকে বের হয়ে এসে ব্যালকনির দিকে তাকিয়ে দেখলো কিশোরী বউয়ের বেননি গাঁথা লম্বা চুলগুলো পিঠ বেয়ে কোমর ছাড়িয়েছে। শাড়ির আঁচল টাইট করে কোমরে গুজার কারণে বাঁকানো কোমরের স্পর্শ। শুকনো ঢোক গিল সে, দৃষ্টি সরিয়ে ঘরের বাইরে পা রাখলো। মেয়েটা একদম ফাজিলের হাড্ডি। কায়নাত ঘরে এসে ফ্রেশ হয়ে মাথায় কাপড় দিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে গিয়ে দেখলো চাচি রান্নার কাজে ব্যস্ত। উষা বেগম কায়নাতকে রান্নাঘরে দেখে বললেন, কি রে, এখানে কি করিস? আয় আয়, হাত লাগালে কাজ এগিয়ে আসবে। কায়নাত চাচির সাথে হাতে হাতে কাজ করে দিতে লাগলো। উষা বেগম আর চোখে বারে বারে কায়নাতের সর্বাঙ্গ পর্যবেক্ষণ করছেন। স্বর্ণ দিয়ে মোড়ানো শরীর, নিশ্চয়ই বিশাল বড়লোক পরিবারে বিয়ে হয়েছে। তিনি গলা কেশে বললেন, তোর শ্বশুরবাড়ি কোথায় রে? কায়নাত বলল, ঢাকা গুলশানের ওইদিকে। ও, কে কে আছে ও বাড়ি? আমার শ্বশুর শাশুড়ি, 3 দেবর, 2 ননদ আর উনি থাকেন। ও, কে কি করে? বাবার উনি ব্যবসার দেখভাল করেন। উনি দেশে থাকেন না, শুনেছি ছুটিতে এসেছেন। আর প্রেম ভাইয়া একজন বড় ডক্টর। আদাল ভাইয়া আর আয়মান ভাইয়া পড়াশোনা করছেন। ছোট ননদ পড়াশোনা করছেন, আর বড়জন আম্মুর সাথে বাড়িতেই থাকে। শুনেছি তোর বড় ননদ গর্ভবতী। তো তার শ্বশুরবাড়ি কোথায়? কায়নাত কাজ থামিয়ে চুপটি করে দাঁড়ালো। সামনে দৃষ্টি রেখে ভ্রুযুগল ভাঁজ করে ভাবলো, সত্যি তো নুসরাতের শ্বশুরবাড়ি কোথায়? আর তার হাজবেন্ডই বাকি। এই কয়েকদিনে তো একবারও ওনার বরের নাম কিংবা ওনাকে দেখেনি সে। কায়নাতকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, জানিস না বুঝি? না চাচি, আমি ওনার ব্যাপারে কিংবা ওই বাড়ি কারো ব্যাপারে তেমন কিছুই জানি না, আর জানতেও চাই না। সবার ব্যক্তিগত জীবন আছে, আর আমি মনে করি কারো ব্যক্তিগত জীবনে না ঢোকাই ভালো। তা ঠিক, তাই বলে জানবি না? এ কেমন কথা? 4 জন ভাই আর 2 বোন, তোর ভবিষ্যৎ আছে না? বাচ্চা কাচ্চা হবে, তাদের ভবিষ্যৎ আছে। কায়নাত উষা বেগমের কথার আগামাথা কিছুই বুঝলো না। সে কাজে মন দিয়ে বলল, বেঁচে থাকলে সব হবে চাচি, আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। এটা ওর দাদা দাদি আর বাবা দেখে নিবে।
কায়নাতের কথা প্রেক্ষিতে আর কোনো জবাব দিতে পারলেন না তিনি। চুপসানো মুখখানা নিয়ে কাজে মনোযোগী হলেন। তার সহ্য হচ্ছে না কায়নাতের সংসার জীবন। যে মেয়েকে আজীবন পায়ের কাছে রেখেছেন সেই মেয়ে আজ উচ্চ বংশের বড় বউ, শরীর ভর্তি গহনা, এসব তিনি সহ্য করবেন কি করে? মেহেরাব বাড়ির বাইরে হাঁটতে বের হয়েছিল সকালে। ঝিরিঝিরি বৃষ্টির কারণে শরীরের সার ভিজে গেছে। তাড়াহুড়ো করে বাড়ির ভেতর প্রবেশ করতে কেউ সামনে এসে দাঁড়ালো। চোখ তুলে তাকে দেখলো মেয়েটা উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। বেজায় বিরক্ত হলো সে। কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বলল, মিস, প্লিজ রাস্তা সারুন। সুরঞ্জনা চমকে উঠল। পিছু ঘুরে অর্ণের বন্ধুকে দেখে রাস্তা ছেড়ে দাঁড়িয়ে বলল, মাফ করবেন আপনাকে, আমি দেখিনি। কমল নরম কণ্ঠস্বর মেয়েটার, কি মিষ্টি স্বর। মেহেরাব প্রথম দেখায় থমকে গেল। কি এই নারী? টানা টানা চোখ, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, খোপা করা চুল আর পরনে বাটিক থ্রি পিস। সুরঞ্জনা নিজের দিকে এমন করে হা করে থাকতে দেখে ভ্রুযুগল ভাঁজ করে বলল, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। মেহেরাব বড় নিঃশ্বাস নিয়ে প্রস্থান করলো। মেয়েটার মধ্যে নেশা জাতীয় কিছু আছে, সে শিওর। এই মেয়ের ধারের কাছেও যাওয়া যাবে না, গেলেই সর্বনাশ। মেহেরাব বাড়ির ভেতরে ঢুকে দেখলো সবাই উঠে পড়েছে, যে যার মতো ফ্রেশ হয়ে ঘর থেকে বের হচ্ছে। বিকেলেই তো আবার ফিরবে সবাই। সে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে শার্ট চেঞ্জ করে এলো। খাওয়ার টেবিলে সবাই বসতেই কায়নাত আর চাচি মিলে সব খাবার পরিবেশন করলো। তুহিন আর চোখে বারে বারে কায়নাতের দিকে তাকাচ্ছে। সে খাওয়ার মাঝে বলল, শুভ, তুই খেতে বস। কায়নাত মুচকে হেসে বলল, তোমরা খাও, আমি একটু পরে খেয়ে নিব। পরে কেন এখানেই আয়, কয়েকটা বাজে দেখছিস। সমস্যা নেই, খাও তুমি। তুহিন আর জোর করলো না। শেহের তুহিনকে সহ্যই করতে পারছে না। বন্ধুর বউয়ের দিকে নজর দিচ্ছে শালা হতছাড়া। অর্ণ চুপচাপ খেয়ে উঠে চলে গেছে ঘরে। সে একটু পরেই বের হবে। এখানে আর কিছুক্ষণ থাকলে তার মাথা খারাপ হয়ে যাবে। সবার খাওয়া শেষে কায়নাত খেয়ে থালা বাসন সব ধুয়ে রাখলো। চাচির কোমরে ব্যথা, তাই আর কষ্ট দিতে ইচ্ছে হলো না। সব কাজ সেরে ঘরে গিয়ে দেখলো লাট সাহেব একদম সাহেব সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। কত লম্বা লোকটা! ঘাড় উঁচু করে তারপর তাকাতে হয়। কায়নাত ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অর্ণ বের হচ্ছে। সে পিছু ডেকে বলল, শুনছেন? অর্ণ থামলো। কেমন ডাকেটা অদ্ভুত শোনালো। সে ভ্রুযুগল কুচকে পিছু ঘুরে পকেটে হাত গুজে বলল, হোয়াট? আপনি কোথায় যাচ্ছেন? সেটা কি এখন তোমাকে জানিয়ে যেতে হবে? বললে সমস্যা কোথায়? বলতে ইচ্ছুক নই। বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। কায়নাত মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলল, জল্লাদ কোথাকার। বৃষ্টি নেই। দুপুর গড়াতে বৃষ্টি থেমে গেছে। মির্জাবাড়ির আঙিনায় কায়নাতরা সবাই উপস্থিত। অর্ণ যে সেই তখন চলে গেছে কাউকে না জানিয়েই। ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করে ফেলেছে, আর সহ্য হচ্ছে না। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছেন সবাই। কায়নাত গায়ে বোরকা জড়িয়ে, হাতে একটা ছোট জামা কাপড়ের ব্যাগ, যেটায় অর্ণ আর তার দোষের জামা আছে। আজগর চৌধুরী সবার সাথে বেশ সহজ গলায় কথা বলছেন। বিদায়ের সময় এসেছে। সুরঞ্জনা ও মুনিয়া দু একদিন পরে নিজেদের বাড়ি ফিরে যাবে। তারা কোরবানিতে মামা বাড়ি এসেছিল মায়ের সাথে। কায়নাত ভীষণ খুশি, একই শহরে অত্যন্ত ফুফাতো বোনদের সাথে দেখা সাক্ষাৎ হবে। কায়নাত ভেবে রেখেছে মুনিয়া যেই কলেজে পড়ে ওই কলেজে সে ভর্তি হবে। মির্জাবাড়ি থেকে বিদায় নিয়ে সবাই রওনা হয়েছে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। বেহেরুজ বেগম অর্ণকে কল করে রাগ দেখিয়েছেন। শ্বশুর বাড়ি গিয়ে এমন অভদ্রের মতো না বলে চলে আসা মোটেও ঠিক হয়নি। তিনি কায়নাতকেও বকেছেন। কায়নাত বেচারি সব কিছুতেই ফেঁসে যায় ছেলে আর মায়ের মধ্যে। একজন বলে তোমাকে আমি বউ বলে মানি না, আরেকজন বলে বিয়ে হয়েছে মেনে নাও সব, তো আরেকজন বলে আমার নাতি বয়স হয়েছে, সুসংবাদ শোনানোর ব্যবস্থা করো তাড়াতাড়ি। মহা বিপদে পড়েছে সে, যাকে বলে মাইন্ড কারচিপা। কায়নাত বড় করে নিঃশ্বাস ফেলল। চৌধুরী বাড়ি ফিরতেই সন্ধ্যা হলো। ড্রয়িং রুমে বসে আছেন আতিয়া বেগম, রেখা বেগম, লতা বেগম ও বেহেরুজ বেগম। চারজন মিলে টুকটাক কথা বলায় ব্যস্ত। ঘড়ির কাঁটায় রাত 9টা ছাড়িয়েছে। গ্রাম হয় এই সময় পুরো গ্রাম নিশ্চুপ। খাওয়া দাওয়া সেরেছেন খানিকক্ষণ আগেই। বাহিরে দমকা হাওয়া বইছে। হয়তো রাতে আকাশ ভেঙে বৃষ্টির কণাগুলো সারা গ্রাম ভিজিয়ে দিবে, রাঙিয়ে দিবে নিজেদের সৌন্দর্য ঢেলে এই গ্রামকে। কালো ঘুটঘুটে অন্ধকার চারপাশ। ছাদের এক কোণায় টুল পেতে বসে আছে কায়নাত।
লম্বা খোলা চুলগুলো ফ্লোরে আছড়ে পড়ছে, বাতাসে ঘন কালো কেশগুলো দুলে দুলে খেলছে। উদাস কিশোরীর পরাণ। আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে। যখনই মনে হয় মা আর নেই, তখনই উরাস কামড়ে ধরে। আর রইল জন্মদাত্রী মা, সে তো চোখের সামনে, দেহের কাছে, তবুও মায় হয় না। সেই মায়ের জন্য মন পড়ে না, বুকে ব্যথা হয় না, যন্ত্রণা নিঃশ্বাস আটকে আসে না। কেন আসে না? জন্ম দিয়ে নিজের কাছে রাখেনি বলে, ছুঁড়ে ফেলে চলে এসেছিল বলে, হয়তো তাই। রেলিংয়ে হাত রেখে সেথায় মাথা ঠেকালো কায়নাত। দৃষ্টি বন্ধ। আজ মনে হচ্ছে চৌধুরী বাড়ির বাগানে বড় জাম গাছে দড়ি বেঁধে ঝুলে থাকতে। তাহলে আর যন্ত্রণা হবে না, সবাই মুক্তি পাবে। কায়নাতের অস্তিত্ব মুছে যাবে এই পৃথিবী থেকে। যদি আত্মহত্যা মহাপাপ না হতো, তাহলে হয়তো কায়নাত এতদিন মাটির নিচে গলে পচে পড়ে থাকতো। ধৈর্যে কুলায় না আর। বিয়ে হলো, তবুও মনের বিরুদ্ধে জোর করে। যার নামে কবুল পড়ল, সেই পুরুষ তাকে বউ হিসেবে মানে না। যেখানে স্বামী তাকে বউ হিসেবে পরিচয় দেয় না, সেখানেই সে বউরূপী হয়ে পড়ে আছে। ওই বাড়িতে যাওয়ার জায়গা নেই, মাথার উপর ভরসার হাত নেই। বন্ধ চোখের পাতায় আড়াল থেকেও চোখের পানি গড়িয়ে পড়ল কার্নিশ বেয়ে। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে। কাকে বোঝাবে, কাকে বলবে? আমার বুকে ভীষণ ব্যথা হচ্ছে, আমার বাঁচতে ইচ্ছে করে না, কেউ গলা টিপে মেরে ফেলো। কাকে বলবে এই কথা? মাথায় কারোর হাতের স্পর্শ পেতেই কায়নাত চমকে উঠল। অন্ধকারে চোখ তুলে পাশে তাকিয়ে দেখল আজগর চৌধুরীকে। সে তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। চুলে তাকে বসতে দিয়ে ফ্লোরে বসে পড়ল। রেলিংয়ে হেলান দিয়ে বসে বলল, এত রাতে ছাদে কেন এসেছো দাদা? আজগর চৌধুরী কায়নাতের মাথায় হাত রাখলেন, স্নেহ মাখা কণ্ঠে বললেন, কষ্ট হচ্ছে খুব আমার বোনের, তাই না? কায়নাত মুচকি হেসে বলল, কি নিয়ে কষ্ট হবে দাদা? আমার কষ্ট আছে কোনো? নেই বলছিস? মোটেও না। বলতে বলতে গলা কেঁপে উঠল খানিক। শুকনো ঢোক গেল সে। আজগর চৌধুরী কিছুক্ষণ নীরব থেকে বললেন, মিজান দেওয়ান আমাদের পাশের গ্রামের ছেলে ছিল। ও একাই, আর কোনো ভাই বোন ছিল না, মা বাবা কেউ ছিল না। বাবা মা মারা যাওয়ার পর একা একাই কেটেছে তার দিনকাল। বয়স তখন 25-26 এলো, তখন লতার সাথে মিজানের বিয়ে হয়েছিল। ওর ফুফুর আম্মা দেখে শুনে মিজানের জন্য লতাকে ঘরের বউ করে এনেছিল। লতার পরিবারের অবস্থা বেশ একটা ভালো ছিল না, তাই মিজানের ফুফু আম্মা বিয়ের প্রস্তাব রাখতেই রাজি হয়ে যান। সব কিছু ভালোই চলছিল। বিয়ের 8 মাস পরেই লতা জানালো সে গর্ভবতী। মিজান ভীষণ খুশি ছিল এই সংবাদ শুনে। আর্থিক দিক দিয়ে তার কোনো কমতি ছিল না। বাবা মারা যাওয়ার আগে সকল সম্পত্তি ছেলের নামেই করে দিয়ে গিয়েছিলেন। মিজান তাদের গ্রামে বাজারে একটা মুদির দোকান চালাতো। তুই যখন 9 মাস পেরিয়ে 10 মাসের পেটে, তখন একদিন রাত 8টা-9টার দিকে খবর এলো মিজানের লাশ তার দোকানের পেছনে পাওয়া গেছে। সারা শরীর জুড়ে ছিল ধারালো ছুরির কাটা দাগ। গলায় গাঁথা ছিল ধারালি মাঝারি সাইজের ছুরি। কেউ বা কারা যেন খুন করেছিল সেটা স্পষ্ট দৃশ্যমান। সেই দিন রাতেই লতার পেটে ব্যথা উঠে, পানি ভেঙে যায়। তখন মিজানের মৃত্যুর সংবাদ শুনে পাশের বাড়ির মানুষরা তখন হাজির হয় ওই বাড়িতে। রাত 1টার দিকে তুই হয়েছিস। সবাই চিৎকার করে বলেছিল মিজানের জান কেড়ে নিয়ে মেয়ে জন্ম নিয়েছে, বাপের জান খেয়েছে এই মেয়ে। লতা সেদিন তোকে বুকের ভেতরে আগলে রেখেছিল। সে স্বামীর শোকে পাগল প্রায়। এই সময় তুই ছিলি ওর শেষ সম্বল, মিজানের শেষ চিহ্ন। দিন গেল, সপ্তাহ গেল, মাস পেরিয়ে গেল, তবুও জানা গেল না মিজানকে কে মেরেছে, কেনই বা তাকে খুন করা হয়েছে। পুলিশকে জানানো হয়েছিল। বেশ কয়েকদিন তদন্ত করে যখন কোনো কিছুই প্রমাণ পায়নি, তখন কেসটা বন্ধ করে হয়ে যায়। তারপর একা মেয়েকে নিয়ে লতা কি করবে না ভেবেই পাগল হয়ে যাচ্ছিল। অন্যদিকে লতার পরিবার তার জন্য বিয়ের প্রস্তাব রাখে আমার কাছে। আমি জানতাম না লতার একটি মেয়েও আছে। শুধু জানানো হয়েছে তার এর আগেও অন্য জায়গায় বিয়ে হয়েছিল এবং স্বামী মৃত্যুবরণ করেছে। আব্দুর আমার ছোট ছেলে। সে খুব ভালো মনের মানুষ। আমার ছেলে
আমার ছেলে সেদিন লতাকে গ্রহণ করেছিল নিজের অর্ধাঙ্গিনী হিসাবে। লতা এই বাড়িতে চলে আসার পর লতার মা তাকে মালির কাছে দিয়ে দেয়। ভগুল হাটমোড়ের একটু পাশেই লতার বাবার বাড়ি, মানে তোর নানি বাড়ি। লতার মা সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করতো, তোর জন্য স্বামীহারা হয়েছে সে। আজে বাজে কথা বলে তোর প্রতি ঘৃণা সৃষ্টি করেছিল তিনি। তার জন্যই তোকে রেখে অন্যত্রে বিয়ের জন্য রাজি হয়েছিল লতা। তারপর বছরখানিক পেরোতেই সব ঘটনা জানতে পারি আমি। মির্জাবাড়ির মেয়ে হয়ে বড় হচ্ছিস সেটা জানতে পারি কয়েক বছর আগেও। মিলি তোকে ভালোবাসতো নিজের মেয়ের মতন। তোর ভালোবাসায় যাতে ভাগ না আসে তার জন্য সে বাচ্চা নেয়নি। আমি তাকে আনতে চেয়েছিলাম, আনতে পারিনি মিলির জন্য। যে নারী অন্যজনের সন্তানের জন্য নিজের মা হওয়ার স্বাদ গ্রহণ করেনি, সেই নারীর বুক থেকে তাকে কি করে নিয়ে আসতাম বল? সেই নারীর বুক থেকে তোকে কি করে নিয়ে আসতাম বল? সে তোর কারণে শ্বশুরবাড়িতে কম নির্যাতিত শিকার হয়নি। ওর স্বামী ওকে প্রায় মারধর করতো, তুই তো জানিস, দেখেছিস সব নিজের চোখে।